আপকি আদালতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি মহারাষ্ট্রের নির্বাচন হাইজ্যাক করে নিয়েছিলেন। দেখুন, এই অভিযোগটা আমার নয়, রাহুল গান্ধীর। রাহুল গান্ধী এটা বলেছেন যে 2024-এ মহারাষ্ট্রে নির্বাচন হয়নি। উনি বলেছেন যে গোটা নির্বাচনটা আপনি হাইজ্যাক করে নিয়েছিলেন, ভোট চুরি করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন। দেখুন, আমি রাহুল বাবুকে এই ব্যাপারে জবাব তো দিয়েছি। ताउम्र गालिब मैं यही भूल करता रहा, धूल चेहरे पर थी और आईना साफ करता रहा। যতক্ষণ না রাহুল বাবু ডিনায়াল মোড থেকে বাইরে না আসতে পারবেন, যতক্ষণ না উনি এটা বুঝবেন যে রাজনীতি আর্থমেটিক নয়, রাজনীতি কোনো ডিজিটাল গেম নয়, রাজনীতি এটা কোনো খেলাও নয়, এটা আসলে মানুষের সঙ্গে সম্পর্ক রেখে তাদের আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাশাকে ম্যানেজ করার একটা কাজ, সেগুলো বাস্তবায়িত করার একটা কাজ। ততদিন ওনার এইরকমই অবস্থা হতে থাকবে, উনি ক্রমাগত এই ধরনের অভিযোগ করতেই থাকবেন। কিন্তু আমি এখানে একটা গভীর কথা বলতে চাইব, আমি এর জন্য রাহুলবাবুকে দোষী মনে করি না। দেখুন, উনি যেই ধরনের আল্ট্রা লেফটিস্ট মানুষের সঙ্গে ঘেরাটোপে রয়েছেন, এইসব আল্ট্রা লেফটিস্ট লোক, এদের আইডিওলজি কি? এদের আইডিওলজি হলো অরাজকতার আইডিওলজি, অ্যানার্কির আইডিওলজি। এইসব লোক হাতে তো সংবিধান নেয়, কিন্তু অনবরত ভারতের সংবিধানে তৈরি করা যে সংস্থা রয়েছে, সেই সংস্থাগুলোকে কিভাবে অপমানিত করা যায়, সেই সংস্থাগুলোর ওপর থেকে মানুষের বিশ্বাস কিভাবে উঠে যায়, ভারতের গণতন্ত্রে মানুষের বিশ্বাস কিভাবে কমে যায়, ক্রমাগত তার প্রচেষ্টা করতে থাকে। আর এই সব লোকেদের মাউথপিস যদি কেউ হয়ে থাকেন, তাহলে সেটা রাহুল গান্ধী। এই জন্য এই ধরনের কথা বলতে থাকে। উনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে উনি বলেছেন যে লোকসভা আর বিধানসভার মধ্যে 1 কোটি নতুন ভোটার এসে গেছিল। তো আমি রাহুল বাবুকে পরিসংখ্যান দিয়ে বলে যে 2004 সালে যে সময় কেন্দ্রে ওনার সরকার ছিল, আমাদের এখানে ভোট হয়, লোকসভা আর বিধানসভার মধ্যে 5% রাইজ ছিল। 2009-তে কেন্দ্রতেও ওনার সরকার, রাজ্যতেও ওনার সরকার ছিল, সেই সময়তেও যে রাইজ ছিল সেটা প্রায় 5.5% ছিল। যদি তার সঙ্গে কম্পেয়ার করেন, এখন তো রাইজ মাত্র 4%, 14তেও 4% ছিল। আপনি গত 5টা নির্বাচন দেখে নিন, যখন দেশে ওনার সরকার, রাজ্যে ওনার সরকার ছিল, তখনও এত রাইজ হতো, আজও ততটাই রাইজ হয়েছে। কোনো আনপ্রেসিডেন্টেড রাইজ হয়নি, কোনো এক্সট্রা রাইজ হয়নি, এই পার্থক্যটা থাকেই। আর এটা কেন পড়ে সেটা আমি আপনাকে বলছি। কারণ প্রায়ই আমাদের এখানে আপনি দেখবেন যে লোকসভা ভোটের পর রোলসের রিভিশন হয়। লোকসভা ভোটের আগে কেউ তেমন নজর দেন না, কিন্তু লোকসভাতে নজরে আসে, কারণ নাম রয়েছে, কার নাম নেই, সমস্ত পার্টি কাজে লেগে পড়ে। লোকসভার পর যখন এই সমস্ত পার্টি ভোটের জন্য আরও লোককে এনরোল্ড করেন, তো একটা পরিসংখ্যান তো তা থেকে বাড়ে। দ্বিতীয় যেটা বাড়ে, লোকসভার আপনি টাইমিং দেখবেন, আমাদের বিধানসভার যদি টাইমিং দেখেন, তো পুরো 1.5 বছরের যে লোক, 18 বছরের বা 19 বছরের লোক যারা এলিজেবল হয়ে যায়, তো আপনি মোটামুটি এটা দেখতে পাবেন যে এই 1 কোটি লোকের মধ্যে 35 লাখ তো এরাই রয়েছে। তো এই জন্য এগুলো মোটেও অ্যাবনর্মাল জিনিস নয়। যেরকম আমার কনস্টিটিউয়েন্সি নিয়ে উনি টুইট করেছেন যে আমার কনস্টিটিউয়েন্সিতে 30,000 ভোটার বেড়েছে, এই জন্য আমি জিতে এসেছি, এইরকম উনি লেখেন। আমি দেখাই ওনাদের মানে উদ্ধব ঠাকরের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি আর কংগ্রেস, তাদের অনেক কনস্টিটিউয়েন্সি আমি দেখিয়েছি, যার মধ্যে এমন কনস্টিটিউয়েন্সিও দেখিয়েছি যেখানে 50,000 ভোট একটা কনস্টিটিউয়েন্সিতে বেড়েছে, আর ওখানে ওনাদের প্রার্থী নির্বাচিত হয়ে এসেছে। উনি 50টা সিটের কথা বলেছেন যেখানে 50 হাজার ভোট বেড়েছে, আর তার মধ্যে 47টা সিটে বিজেপি বা তাদের শরিকরা জিতে এসেছে। এটা একদম ভুল কথা উনি বলেছেন। 50,000 ভোট বেড়েছে, এইরকম 4-5টা সিট রয়েছে যেখানে ওনাদের প্রার্থীও নির্বাচিত হয়েছেন। বাকি সিটে 20,000 বেড়েছে, 22,000 বেড়েছে। এখন দেখুন, ওনাদের অবস্থায় ফিকে হয়ে গেছে, ওনারাই পেশাই হয়ে গেছেন, ওনাদের অবস্থায় মচমচা হয়ে গেছে। তো সেই জন্য যেটা হয়েছে, লোকসভার ভোটের সময় একটা ফেক ন্যারেটিভ উনি শুনিয়েছিলেন
যে সংবিধান বদলে ফেলা হবে। আর ন্যারেটিভ মহারাষ্ট্রতে নিচু স্তর পর্যন্ত সার্কুলেট হয়, যে কারণে মহারাষ্ট্রে ওনারা ভালো আসন পেয়েছিলেন। দেখুন, তা সত্ত্বেও ওনাদের আর আমাদের মধ্যে মহারাষ্ট্রের তফাৎ কত ছিল? 0.5%-এর। আমরা 43.3%-এ ছিলাম, আর ওরা 43.8%-এ ছিল, কিন্তু সিটে অনেক ফারাক ছিল। আমরা এরপর ওই ন্যারেটিভটা একরকমভাবে মানুষের মধ্যে থেকে সরিয়ে ফেলি, আর নিজেদের কথা মানুষের কাছে আমরা পৌঁছাই। মানুষ আমাদের ভোট দিয়েছে, মানুষ আমাদের বেছে নিয়েছে। এখন ওরা ভোট পায়নি, ওরা তো এই মানসিকতা নিয়ে ছিল। ওদের লোকজন তো লোকসভার রেজাল্ট দেখার পর নিজে নিজেই ঠিক করে নিয়েছিল কে মুখ্যমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে। হোটেলও বুক করে ফেলেছিল, এমএলএদের কোথায় রাখবে সেটাও ঠিক করে ফেলেছিল, ওদের সমস্ত মিটিংও হয়ে গিয়েছিল, আর ফলাফলটা উল্টে এসে গেল। তো এতটাই ধাক্কা খেয়েছিল যে সেখান থেকে বাইরেই বেরোতে পারছে না। আরে বেরোতে তো হবে, তাই না ভাই? এইভাবে হয় নাকি? এখন তো উনি বলছেন যে মহারাষ্ট্রে ভোট বাড়িয়েছিলেন আর বিহারে ভোট কমিয়ে দিয়ে জিতবে। আমার এটাই মনে হয় যে এইভাবে ওরা ইলেকশন কমিশনের ক্রেডিবিলিটি শেষ করে ফেলতে চায়। ভারতের যে নির্বাচন হয়, আমাদের ইলেকশন কমিশন সারা বিশ্ব থেকে মানুষকে আমন্ত্রণ জানান, আর বিশ্বের মানুষ এসে ভারতের ইলেকশন প্রসেসকে দেখে যান, আর অবাক হয়ে যান যে এত বড় ভারতে এইভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে হয়। এখন আমরা তো ক্রমাগত দাবি করছি, আমরা তো মহারাষ্ট্র থেকে সবসময় দাবি করছি, আমরা তো কোর্টেও গেছি যে আপনারা ডি নোভো ভোটার লিস্ট তৈরি করুন, কারণ ভোটার লিস্টে এত নাম ডুপ্লিকেট রয়েছে, লোক এখান থেকে ছেড়ে ওখানে থাকতে চলে যাচ্ছে, এখানে নাম রয়েছে ওখানেও নাম রয়েছে। তো এই রকম বিশাল ভোটার লিস্ট দেখতে লাগে, আর তাতে ভোটিং পার্সেন্টেজ অনেক কম হয়। তো এখন ওই কাজটা ইলেকশন কমিশন শুরু করে দিয়েছে। ইলেকশন কমিশন কি বলছে? যার নাম ভোটার লিস্টে রয়েছে তাকে আইডেন্টিফাই করে দিন। এই যে আইডেন্টিফিকেশন চলছে, এতে ভুলটা কোথায়? যদি কোনো নাম ইলেকশন কমিশন ডিলিট করে, তার থেকে রাহুল গান্ধী দেখিয়ে দিক না এটা ভুল নাম ডিলিট হয়েছে। প্রবলেম যেটা হলো, রাহুল গান্ধী যেখান থেকে ভোট পান সেখানে এক একজনের 4 বার নাম রয়েছে। ওনার এটাই তো সমস্যা। রাহুলবাবু সমস্যা হলো এখন নাম কেটে যাবে, তাহলে একটাই ভোট করতে পারবেন, এটাই ওনার সমস্যা। শরদ পাওয়ার তো যখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন শেষ হয় তখনই অভিযোগ করেছিলেন যে ইভিএম-এ ম্যানিপুলেশন হয়েছে। দেখুন, ওনার প্রবলেম কি বলুন তো? লোকসভাতে মহারাষ্ট্রতে জিতেছিলেন, তখন ইভিএম একদম সঠিক, কোনো প্রবলেম নেই। যখন হেরে যান সঙ্গে সঙ্গে ইভিএমে প্রবলেম এসে যায়। কর্ণাটকে যখন বিধানসভাতে জিতলো তো ইভিএম ঠিক আছে, লোকসভাতে যখন হারলো ইভিএম খারাপ হয়ে যায়। আসলে ইভিএম এর সমস্যা নয়, এদের মাথায় প্রবলেম আছে। এদের মাথার যে চিপ রয়েছে, এদের মাথার যে চিপ করাপ্ট হয়ে গেছে, সেটা এদের মাথার চিপটাকেই পাল্টাতে হবে। যারা শিবসেনার লোকজন, উদ্ধব ঠাকরের শিবসেনা, ওনারা বলছেন যে অমিত শাহ, দেবেন্দ্র ফডনবিস আর আদানি মিলে ইলেকশন কমিশনকে কিনে নিয়েছে। দেখুন, এরা এতটাই বিভ্রান্ত হয়ে গেছে যে যা কিছু বলে দিতে পারে। আমি তো বলছি যে এরা এটাও বলতে পারে যে মহারাষ্ট্র ইলেকশনে বিজেপি জিতেছে, এরা ট্রাম্পকে দিয়ে মেশিন চেঞ্জ করিয়েছে। এরা এটাও বলতে পারে, বলার জন্য যা কিছু বলতে পারে। আপনি ঠিকই বলেছেন, অখিলেশ যাদব বলেছেন যে বিজেপির লোকজন যখন বুথে যান তো এমন এক মেশিন নিয়ে যান, যদি কারোর ভোট না হয় তো ওই মেশিন থেকে ইলেকশন কার্ড বের করে নেয়, ওই মেশিন থেকে আধার কার্ড বের করে নেয়। উনি বলেছেন আমাদের ওই রকম মেশিন দাও। আমার মনে হতো যে একদিক থেকে আলু দাও, ওদিক থেকে সোনা। এটা রাহুল বাবুর ইউএসপি। এখন এই ইউএসপি অখিলবাবু পর্যন্ত চলে গেছে। অখিলবাবু তো ভালো ছিলেন, এইরকম তো ছিলেন না। উনিও যদি এইরকম কথা বলতে থাকেন, ভগবান তো সবার মালিক, কিন্তু এইরকম নেতা যদি আমাদের দেশে থাকেন তাহলে এই দেশের কি হবে? ইলেকশনের সময় আমি আপনার কথা মেনে নিচ্ছি যে এরা বলছে যে সেটা সত্যি হোক বা না হোক, যেমন ইভিএম এর কথা, ভোট বাড়ানোর কথা, কিন্তু এটা তো সত্যি যে যখন আপনাদের সরকার গঠন হচ্ছিল না তো আপনি 80 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, আর আপনি
কাকা শরদ পাওয়ারের থেকে ভাইপো অজিত পাওয়ারকে ছিনিয়ে নিয়েছিলেন। দেখুন, ওই যে ৮০ ঘন্টার সরকার ছিল, সেটা কাকা শরদ পাওয়ার বাবুর সঙ্গে কথা বলে আমরা ঠিক করেছিলাম। কারণ যে সময় আমরা খেয়াল করলাম আমাদের সঙ্গে নির্বাচিত হয়ে আসা উদ্ধব ঠাকরেজি আমাদের পিঠেই ছুরি বসিয়ে দিয়েছে, আর উনি আমাদের সঙ্গে থাকছেন না। ওই সময়তেই কাকা আমাদের কাছে দূত পাঠান। সেই দূত এসে বলেন যে আমরা আপনাদের সঙ্গে আসতে প্রস্তুত আছি। তো আমাদের মনে হয়েছিল যে এবার সেই সময়, যখন আমাদের সঙ্গে খারাপ রাজনীতি হচ্ছে, আমাদের শেষ করার চেষ্টা হচ্ছে, তখন বেঁচে থাকার জন্য আমরা কাকার সঙ্গে কথা বলি। কাকা সব কিছু ঠিক করেন, কাকার কথাতেই আমরা সব কিছু সিদ্ধান্তগুলো নিই। তারপর জানি না কেন কাকা পাল্টি খেয়ে গেলেন। কাকা পাল্টি খেলেও ভাইপো পাল্টি খাননি। ভাইপো বলে কাকা পাল্টি খেয়েছে, আমি আপনার সঙ্গে রয়েছি। তো ভাইপো আমাদের সঙ্গে এসে গেল, তো আমরা শপথ নিয়ে নিই। হতে পারে ৮০ ঘন্টাতে আমাদের শপথ শেষ হয়ে গেল, আর আমরা ইস্তফাও দিয়ে দিই। পরে তো শরদ পাওয়ার বলেছিলেন যে উনি এই জন্য সরকার তৈরি করেছিলেন যাতে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া যায়, আর তারপর কংগ্রেস, এনসিপি আর শিবসেনা অ্যালায়েন্সের সরকার তৈরি হয়। রাষ্ট্রপতি শাসন কেন জারি হয়? জারি হওয়ার দরকার ছিল না তো। শরদ পাওয়ার বাবু আমাদের কাছে শর্ত রাখেন যে যদি আমাদের এই ধরনের মিলিঝুলি সরকার তৈরি করতেই হয়, সেক্ষেত্রে আমার একদম ইউটার্ন নেওয়াটা কঠিন। আপনি রাষ্ট্রপতি শাসন জারি করুন, তারপর আমি মহারাষ্ট্র সফর করব। আর সফর করার পর আমি বলবো মহারাষ্ট্রে একটা শক্তিশালী সরকারের প্রয়োজনীয়তা রয়েছে। মহারাষ্ট্রের লোক পুনরায় ভোট চান না। মহারাষ্ট্রের মানুষের ইচ্ছা হলো বিজেপি আর এনসিপি একসঙ্গে সরকার গঠন করুক, আর তারপর আমরা সরকার গঠন করব। এই জন্য আমরা ইস্তফা দিলাম, যাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়। আর সমস্ত রাষ্ট্রপতি শাসন এমনি এমনি জারি হয় না। রাজ্যপাল বাবু সবাইকে চিঠি দিয়ে দেন, আপনি করতে চান, আপনি করতে চান, আপনি করতে চান, সবাই না বলে দেয় তখন। আর ওই চিঠি শরদ পাওয়ার বাবুর পার্টিকেও দেওয়া হয়, এবং শরদ পাওয়ার বাবুর পার্টির উত্তর আমার কম্পিউটারে টাইপ করা হয়েছিল যে আমরা গঠন করতে চাই না, আপনি রাষ্ট্রপতি শাসন জারি করুন। কারণ ওনার সঙ্গেই মিলেই আমরা এটা করেছিলাম। সেই জন্য রাষ্ট্রপতি শাসন যেটা হয়েছিল ওনার কথাতেই হয়েছিল। আর তারপর জানি না উনি কেন বদলে গেলেন, ওনার এই বদলে যাওয়ার কারণে আমাদের সরকার পড়ে গেল। এই যে আপনি এত অভিজ্ঞ নেতা, শরদ পাওয়ারের উপর ভরসা করে ফেললেন। উনি তো নিজেই নিজের উপর ভরসা করেন না। না, দেখুন, কি বলুন তো, কখনো কখনো এমন হয় যে মানুষ বদলেও যান। আমাদের মনে হলো ঠিক আছে, এনার সঙ্গে কথা তো হচ্ছে, যখন ভালো কথাবার্তাও চলছে, এগিয়ে যাওয়া যাক না। এটাও ঠিক যে উনি পলিটিক্সে বেশ কয়েকবার ওনার পার্সোনালিটির সঙ্গে যুক্ত হয়েছে। যে লোক বলেন শরদ পাওয়ার বাবু যদি বম্বে যেতে চান তো কলকাতার বোর্ডিং কার্ড দেখাবেন উনি। সেই রকম এটাও হয়ে গেছে আর কি। এখন এটাও বলা হয় যে আপনি এত তাড়াহুড়োতে ছিলেন আবার মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে ওনার ওপর ভরসা করে ফেললেন, আর তারপর আপনি অজিত পাওয়ারকে নিজের সঙ্গে নিয়ে নিলেন। সেই অজিত পাওয়ার যার ব্যাপারে মোদিজি পাবলিক মিটিংয়ে বলেছিলেন যে ৭০ কোটি টাকার দুর্নীতি উনি করেছিলেন। দেখুন, প্রথম কথা হলো যে এনসিপির সঙ্গে আমরা কখনোই বোঝাপড়া করতে চাইনি। আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমরা করতে চাইনি। আর আমাদের আইডিওলজি আলাদা ছিল। কিন্তু রাজনীতিতে একটা সময় এমন আসে যে সময় আপনাকে রেলেভেন্ট থাকতে হয়। আর যখন আমরা পুরোপুরিভাবে শিবসেনাকে সঙ্গে নিয়ে, উদ্ধববাবুকে সঙ্গে নিয়ে ওনার পার্টিকেও নির্বাচিত করে আনি, আমাদের পার্টিকেও নির্বাচিত করে আনি, আর সিংহাসনের জন্য উদ্ধববাবু যে সময় আমাদের সঙ্গে প্রতারণা করলেন, ওই সময়তেই আমরা এটা ঠিক করে নিই যে যদি এই ধরনের অ্যালায়েন্স করে নিয়ে আমাদের রেলেভেন্ট করে দেওয়া হয়, তো আমাদের রেলেভেন্ট থাকাটাই অবশ্য দরকার। আর রেলেভেন্ট থাকার জন্য রাজনীতিতে কখনো কখনো কম্প্রোমাইজ করতে হয়। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করি। আমি স্বীকার করছি কম্প্রোমাইজ করেছি, আমরা করেছি কম্প্রোমাইজ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমরা কম্প্রোমাইজ
করে সরকার গড়েছি, কিন্তু আমাদের আইডিওলজি ছাড়িনি। আমরা আমাদের আইডিওলজিতে অনড় থেকেছি, ওই আইডিওলজিতেই সরকার চালাচ্ছি, ভবিষ্যতেও চালাবো। ওটা সময়ের চাহিদা ছিল, কারণ ওটাও এক প্রকার যুদ্ধ। যুদ্ধতে আপনি যদি রিলেভেন্ট না থাকেন তো তাহলে শেষ হয়ে যাবেন। আর কেউ আপনাকে শেষ করতে চাইছে আর আপনি সেটা চুপচাপ দেখবেন, এরকম যুদ্ধ তো হয় না। এই জন্য আমরা ঠিক করেছি, হ্যাঁ, আমি বেশ কয়েকবার এই ভূমিকা পালন করেছি। আমি জীবনে কখনো এনসিপির সঙ্গে যাব না, কিন্তু ভূমিকা বদলাতে হয়েছে আর আমি ভূমিকা বদলেছি। আমি আপনার এই ব্যাপারটার প্রশংসা করব যে আপনি মানছেন, কারণ রাজনীতিতে কেউ মানতেই চায় না যে আমি বোঝাপড়া করেছিলাম। সব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেয়, আপনি সোজাসুজি বলে দিলেন। কিন্তু আপনি এটাও তো দেখবেন যে যার বিরুদ্ধে ইডি এনকোয়ারি করছিল, যার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি করছিল, যার বিরুদ্ধে ইনকাম ট্যাক্স এনকোয়ারি করছিল, এইসব এজেন্সি ভুল প্রমাণিত হয়ে গেল। দেখুন, প্রথম কথা হলো আপনি দেখে নিন যারা আমাদের সঙ্গে এসেছে আর তার বিরুদ্ধে কোনো এনকোয়ারি চলছে, তাতে কোনো এনকোয়ারি কিন্তু বন্ধ হয়ে যায়নি। আপনি দেখে থাকবেন যে অনেক কারোরই প্রপার্টি আমাদের পার্টিতে আসার পরেও অ্যাটাচ হয়েছে। তো এমন তো হয়নি যে বিজেপির সঙ্গে রয়েছে বলে এনকোয়ারি বন্ধ হয়েছে। আমি আপনাকে একটা কথা বলতে চাইব যে মোদিজি সরকারের ভাই নাকি নাকি শত্রু এসব দেখা হয় না। একবার যেটা সংকল্প নেওয়া হয় সেটা পূরণ করাই হয়। তাই এরকম যারা আমাদের সঙ্গে এসেছে, এটা আমাদের পলিটিক্যাল কম্প্রোমাইজ ছিল, কিন্তু এদের মধ্যে যাদের বিরুদ্ধে ইনকোয়ারি চলছিল, আজও চলছে, কিছু প্রপার্টি আজও বাজেয়াপ্ত করা হচ্ছে, আমাদের সঙ্গে আসার পরেও বাজেয়াপ্ত হচ্ছে, আর জুডিশিয়াল প্রসেস চলছে। দেখুন, আপনি যখন এত খোলাখুলিভাবে সত্যি কথা বলছেন, তখন এটা বলে দিন, অজিত পাওয়ারের সঙ্গে তো এই ডিলটা নিশ্চয়ই হয়েছে যে তোমার কেস ধামাচাপা দিয়ে দেবো। আমি আপনাকে কেন আসবে? কারণ আপনি যতটা আমার মোদিবাবুকে জানেন, মোদিবাবু ডিল করার মতো মানুষ নন, আর মোদিবাবুর পার্টির কেউ ডিল করতে পারেন না। অজিত পাওয়ার বাবু আমাদের পার্টির সঙ্গে এসেছেন কোনো শর্ত ছাড়াই, আর যে জুডিশিয়াল প্রসেস রয়েছে সেখানে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। যে জুডিশিয়াল প্রসেস চলছে সেটা চলবেই। দেখুন, তাহলে তো লোক বলবেই ভারতীয় জনতা পার্টি ওয়াশিং মেশিনের মতো, এখানে এলো, ধোয়া মোছা পরিষ্কার হলো, আবার ফেরত। এটা উল্টো বলা যেতে পারে। যখন তারা ওখানে থাকতো সব লোক বলতো যে ভালো লোক ভালো লোক ভালো লোক, আমাদের এখানে যখন এলো গালমন্দ করে বলে ওয়াশিং মেশিনে চলে গেল। আর আপনার কাছে যখন ছিল তখন তো আপনার ভালোই লাগতো, আপনি তাকে চুমু খেতেন, গলায় জড়িয়ে নিতেন। আর আমাদের কাছে যখনই এলো আপনি বলছেন ওয়াশিং মেশিন। আরে দুদিক থেকেই তো এটা বিবেচনা করা যেতে পারে। তবে আমরা কাউকে ধুয়ে দেব না, আর যদি ধুয়েও থাকি তাকে সঠিক উপায়ে ধোবো। তো এত কিছু বললেন, তাহলে এটাও বলে দিন, এই যে কাকা ভাইপো শরদ পাওয়ার অজিত পাওয়ার কি আবার এক হবেন? দেখুন, এটা তো কাকা ভাইপোই বলতে পারবে, আমি কেন আগ বাড়িয়ে ঘাস খেতে যাব বলুন তো? এটা ওনাদেরই বলতে দিন।